গ্রামের চৌকি, চরম হতাশা আর শুষ্ক মাটির মাঝখানে হঠাৎ ফেটে উঠল এক দুঃসাহসী কণ্ঠস্বর। আমি এই গ্রামের জলের অভিশাপ দূর করে দিতে পারি। আমার তৈরি এই যন্ত্র, যা আমার দিনের পর দিন পরিশ্রমের ফসল, সেটাই সব ঠিক করে দেবে। আমাকে একবারের জন্য সেই সুযোগটা দিন। কথাগুলো যেন বারুদ হয়ে নামল জনসমাজে। গ্রামের সেই চত্বরে প্রথমে একটা গভীর জমাট নীরবতা নেমে এলো। এক ১৩ বছরের কিশোরের এমন দাবি যেন সবার কাছে অবিশ্বাস্য ছিল। সেই নীরবতা মাত্র কয়েক সেকেন্ডেই ভেঙে গেল একরাশ উপহাসের ঢেউয়ে। উপস্থিত জনতার একাংশ হেসে উঠল। সেই হাসি যেন কেবল হাসি নয়, তা ছিল অবিশ্বাস, তীব্র ঘৃণা আর চরম ব্যঙ্গ মিশ্রিত। যেন তারা বলছিল, এই ছেলে কিছুই বোঝে না। আরে দেখো, এই ছোট ছেলেটা কি বলছে, গ্রামকে বাঁচাতে এসেছে, যেন কোনো সুপারহিরো। কিছু লোক শুধু মাথা নেড়ে দিল, ধীর নেতিবাচক অঙ্গভঙ্গি, যেন তারা বলছে সবই বৃথা, কিছুই হবে না। আর কিছু লোক সরাসরি কটাক্ষ করতে শুরু করল, খুব তীব্র, খুব তীক্ষ্ণ কটাক্ষ। বাচ্চাদের খেলা দিয়ে গ্রাম চলে না ভাই, আগে বড় বড় ইঞ্জিনিয়ার এসে চলে গেছে, শিক্ষিত লোক কি করে গেল, কিছুই না। আর এখন এই ছোট ছেলে, যার কোনো ডিগ্রিও নেই, সে আমাদের শেখাবে, এ তো শুধু মজা। কিন্তু সেই ছেলেটির চোখে কোনো ভয় ছিল না, না কোনো লজ্জা, না কোনো সন্দেহ, ছিল শুধু এক দৃঢ় সংকল্প, এমন এক জেদ যা হয়তো তার রক্তে ছিল, তার অস্থিতে ছিল। মাধবপুর ছিল একটি ছোট গ্রাম, মহারাষ্ট্রের এক দূরবর্তী অঞ্চলে, যেখানে ঘর ছিল, ক্ষেত ছিল, কিন্তু জল ছিল না। এই গ্রামটি বহু বছর ধরে এক ভয়াবহ সমস্যার সঙ্গে লড়াই করছিল, খরা। এমন খরা যা শুধু একটি ঋতু ছিল না, বরং ছিল এক অভিশাপ। এমন পরিস্থিতি যা বছর বছর ধরে আরও মারাত্মক হচ্ছিল। গত ৫ বছরে সরকার কিছুই করেনি, কোনো পরিকল্পনা তৈরি করেনি, কোনো সাহায্য দেয়নি। বৃষ্টি যেন এই এলাকাকে পুরোপুরি ভুলেই গিয়েছিল। গত ৫ বছরে মাত্র কিছু ছিটকে পড়া ফোঁটা পড়েছিল, যেন আকাশ কাঁদছিল না, বরং হাসছিল, গ্রামের দুর্দশায় হাসছিল। যে পুকুর একসময় গ্রামের প্রাণ ছিল, যেখানে মহিলারা স্নান করতেন, যেখানে বাচ্চারা খেলত, যেখানে মাছ আর কচ্ছপ থাকত, সেই পুকুর এখন শুধু একটি শুকনো গর্ত, ভাঙা দেওয়াল, খালি জায়গা এবং খুব গভীর ফাটল। এমন গভীর ফাটল যার মধ্যে শুধু ধুলো আর টিকটিকি ভরা। যে কুয়ো বহু শতাব্দী ধরে গ্রামকে জল দিয়ে এসেছে, যেখানে প্রতিদিন সকালে লোকেরা বালতি নিয়ে আসত, সেই কুয়ো এখন এক মৃত প্রতীক। ২০০ ফুট নিচে হয়তো জল আছে, কিন্তু তা তোলার কোনো উপায় নেই, কোনো শক্তি নেই, কোনো আশা নেই। যে সরকারি ওয়াটার পাম্প গ্রামের ঠিক মাঝখানে একটি উঁচু জায়গায় দাঁড়িয়েছিল, সেটাও এখন একটি পুরনো ভাঙা লোহার মূর্তিতে পরিণত হয়েছে। পুরোটা জং ধরা, অকেজো, কোনো কাজের নয়, শুধু একটি স্মৃতি, এক ব্যর্থতার স্মৃতি। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে মহিলা আর বাচ্চারা রোজ ১০০ কিলোমিটার দূরে অন্য গ্রাম থেকে হেঁটে জল আনতে যেত। ভোর ৪টের সময় বেরো, সন্ধে ৮টার সময় ফিরে এসো, ১৬ ঘণ্টা প্রতিদিন, সব ঋতুতে, গরম হোক বা ঠান্ডা, বৃষ্টি হোক বা ধুলো, কোনো পার্থক্য নেই, প্রতিদিন এই যাত্রা। আর যে জল তারা মাঝে মাঝে আনত, সেটাও এতটাই কম যে শুধু রান্না করার জন্য, স্নান করার জন্য এক ফোঁটাও না, কাপড় ধোয়ার জন্য কোনো জল নেই। ৮ বছরের একটি মেয়ে বলল, আমার মায়ের পায়ে ফোসকা পড়ে গেছে, রোজ এত দূর, রোজ আমার পায়েও ব্যথা হয়, মাঝে মাঝে আমি কেঁদে ফেলি, কিন্তু মা বলে যে কাঁদতে নেই, বাড়ির জন্য তো জল দরকার। আর গ্রামের বুড়োরা শুধু আকাশের দিকে তাকাত আর বলতো, এখন তো সব কিছু শেষ, জল আর পাওয়া যাবে না, হয়তো আমরা সবাই পরের বছর এখানে থাকব না, অন্য কোনো গ্রামে শরণার্থী হয়ে যাব, সরকার আমাদের কোনো পরোয়া করে না। গ্রামের মাঝখানে একটি পুরনো ওয়াটার পাম্প পড়েছিল। এই পাম্পটি হয়তো ১৫-১৬ বছর আগে একটি সরকারি প্রকল্পের অধীনে বসানো হয়েছিল। যখন গ্রামের কিছুটা আশা ছিল, যখন সরকারের মনে হয়েছিল যে এই একটি পাম্প পুরো গ্রামকে বাঁচিয়ে দেবে, জলের সমস্যা শেষ হয়ে যাবে, সমৃদ্ধি আসবে। কিন্তু এখন ১৫ বছর পর এই পাম্প শুধু একটি স্মৃতি, একটি ব্যর্থতার স্মৃতি, একটি ভাঙা স্বপ্নের প্রতীক। সরকারের ইঞ্জিনিয়াররা বেশ কয়েকবার এসে এটি দেখে গেছেন। প্রথমবার একজন ইঞ্জিনিয়ার এলেন, তারপর দ্বিতীয়জন, তারপর তৃতীয়জন, প্রতিবার একই ফল, এই পাম্প আর চলবে না, মোটর পুরোপুরি নষ্ট হয়ে গেছে, পাইপের পুরো সিস্টেম ভেঙে গেছে, ভূগর্ভস্থ নলিকা পচে গেছে, মাটি থেকে কোথা থেকে জল আসবে সেটাও জানা নেই, কিছুই করা যাবে না, আমাদের কাছে কোনো সমাধান নেই। সব ইঞ্জিনিয়ার একই কথা বলতেন, একই ফল,
একই পরামর্শ, এখন আর কিছুই করা যাবে না। গ্রামের প্রতিটি প্রবীণ এই কথা শুনে আশা ছেড়ে দিয়েছিলেন। আর এরই মধ্যে একটি ছোট ছেলে, অর্ণব, ১৩ বছর বয়স। তার বাবা প্রদীপ ক্ষেতজমিতে মজুরি করতেন। শুকনো খালি ক্ষেতজমি, যেখানে এখন কিছুই জন্মায় না, না গম, না ধান, না কোনো সবজি, সব কিছু শুকিয়ে গেছে। তবুও তিনি প্রতিদিন যেতেন এবং মাটি খুঁড়তেন। এই আশায় মাটি খুঁড়তেন যে হয়তো কোথাও একটু আর্দ্রতা মিলবে, হয়তো কোথাও কোনো কুয়ো বা ঝর্ণা থেকে একটু জল বেরিয়ে আসবে। তার মা হিতা জল আনার লাইনে দাঁড়িয়ে থাকতেন, ঘণ্টার পর ঘণ্টা, কখনো কখনো সারা রাতও, শুধুমাত্র এই কারণে যে বাড়ির জন্য কিছু ফোঁটা জল পাওয়া যায়। বাচ্চাদের জন্য, স্বামীর জন্য, নিজের জন্য কিছুই না, শুধু বাকিদের জল দাও। কিন্তু অর্ণব ছিল অন্যরকম, খুব আলাদা। অর্ণবের পড়াশোনার প্রতি এক ভিন্ন আকর্ষণ ছিল। বিজ্ঞানের বই, গণিত, পদার্থবিদ্যা এবং সবথেকে বেশি মেশিন, মোটর, পাইপ, ইঞ্জিনিয়ারিং। যা কিছু ভাঙা, যা কিছু অকেজো, সেটা তুলে নিত, খুলত, আলাদা করে দিত। প্রতিটি অংশ দেখত, প্রতিটি স্প্রিং বুঝত এবং ভাবত, এটা কিভাবে কাজ করে, এই অংশটা কেন ভেঙেছে, এটাকে কিভাবে ঠিক করা যেতে পারে। এই প্রশ্নগুলো সবসময় তার মনে ঘুরত, রাতেও, দিনেও, স্কুলেও, খেলার সময়ও। স্কুলে যখন শিক্ষক শ্রী সেন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলতেন, তখন অর্ণব পুরোপুরি তাতে ডুবে যেত। শুধু তারই কথা শুনত, বাকি সব কিছু ভুলে যেত। আর রাতে যখন বাড়িতে সবাই ঘুমিয়ে পড়ত, তখন অর্ণব পুরনো ছেঁড়া বইগুলো বের করত, পুরনো স্কুলের নোটবুক বের করত এবং তাতে পাম্পের ছবি আঁকত। বিস্তারিতভাবে প্রতিটি খুঁটিনাটি সহ জলের পথের ছবি আঁকত। ভাবত, যদি জল মাটির নিচে থাকে তবে পথও থাকবে তো, যদি সঠিক পথ তৈরি করা যায়, যদি সঠিক দিক থেকে খোঁড়া হয়, তবে জল আসবে তো, আসতেই হবে। এটা ছিল তার স্বপ্ন, আর এই স্বপ্ন কখনো কখনো তাকে সারা রাত ঘুমাতে দিত না। একদিন গ্রামের পঞ্চায়েত ডাকা হলো, সব প্রবীণদের, সব জমিনদারদের জন্য একটি বড় বৈঠক। আলোচনা করা হলো, সমস্যার বিশ্লেষণ করা হলো, এবং একটাই ফল। পঞ্চায়েতের মানুষজন, আমরা সবাই শেষ হয়ে গেছি, গ্রামের টিকে থাকা এখন কঠিন, এখন আমাদের অন্য গ্রামে বা শহরে যেতে হবে, এখানে থাকতে পারব না। সব কিছু শুকিয়ে গেছে, জল কোথাও নেই, সরকার সাহায্য করছে না, তাই আমাদের কাছে কোনো পথ নেই। অনেক হতাশা ছিল, অনেক অন্ধকার ছিল। আর ঠিক সেই সময় যখন সবাই হার মানতে যাচ্ছিল, অর্ণব উঠে দাঁড়াল। নীরবতা, সবার চোখ তার দিকে গেল, একটি শিশুর দিকে, ১৩ বছর বয়সী, ছেঁড়া কাপড়ে। আমি এই সমস্যা ঠিক করতে পারি। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তার চোখ দৃঢ় ছিল। আমাকে পাম্পটা দেখতে দিন, হয়তো হয়তো আমি এটা ঠিক করতে পারব। আমি জানি সমস্যা কোথায়, আমার কাছে একটা পরিকল্পনা আছে। গ্রামে একবার হাসির রোল উঠল। আরে, আগে বড় বড় ইঞ্জিনিয়ার ফেল হয়ে গেল, সরকারের শিক্ষিত লোক, ডিগ্রিধারী, আর এখন এই ছোট ছেলে। আরে, এটা তো শুধু খেলা, বাচ্চাদের স্বপ্ন। খেলা বন্ধ কর আর পড়াশোনা কর। কিন্তু সরপঞ্চ অরূপ রায়, যিনি একজন বুদ্ধিমান মানুষ ছিলেন, তিনি তার হাত তুললেন। সবাই চুপ। শোনো, ছেলেটা ঠিক বলছে, ওর সাহস আছে, তাই ওকে একটা সুযোগ দাও, একবারের জন্য। যদি ঠিক হয়ে যায় তবে ভগবানের কৃপা, আর যদি না হয় তবে আমরা যেমন ছিলাম তেমনই থাকব, কোনো ক্ষতি নেই। যাও অর্ণব, দেখো। অর্ণব পাম্প খুলল। ঘণ্টার পর ঘণ্টা লাগল, পুরো দিন লাগল। সন্ধে পর্যন্ত পাম্প তখনও চলল না। লোকেরা ক্ষুব্ধ হয়ে উঠল, প্রত্যাশার হতাশা থেকে। আমরা বলেছিলাম তো, বাচ্চাদের থেকে কি পাওয়া যাবে, আসল কাজের জন্য আসল ইঞ্জিনিয়ার দরকার। সমস্যার ঠাট্টা বানিয়ে দিল এই ছেলে, গ্রামের পরিস্থিতি আরও খারাপ করে দিল। এখন যদি এ বলে যে ওর দ্বারা হলো না, তবে আমরা কি করব? তখন আমরা কোথায় যাব? অনেক অপমান, অনেক ঘৃণা, অনেক ক্ষোভ। বুড়ো মহিলারা তাদের কপাল চাপড়াতে লাগলেন, বাচ্চাদের অভিশাপ দিতে লাগলেন। আরে ভগবান, এই ছেলে কি নিয়ে এলো আমাদের জন্য? আরও হতাশা, আরও নিরাশা। আর অর্ণব চুপচাপ সব দেখছিল, সব শুনছিল, কিন্তু কোনো অজুহাত দিচ্ছিল না, কোনো আত্মরক্ষা করছিল না, শুধু চুপচাপ বাড়ি চলে গেল। কিন্তু সে হার মানেনি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সে জানত সমস্যা কোথায়, সে জানত পাম্পের ভিতরে কি খারাপ আছে, সে জানত আগের ইঞ্জিনিয়াররা বা পাম্পের নকশাতে কোথায় ভুল করেছিল। সারা রাত সে ঘুমালো না, শুধু ভাবতে থাকল, ছবি আঁকতে থাকল, কাগজে, দেওয়ালে, বালিতে, সব জায়গায়।
যদি আমি পাম্পের দিক পরিবর্তন করি, যদি আমি মাটিতে একটা নতুন পথ খুঁড়ি, যদি আমি পুরনো পাইপের বদলে নতুন পাইপ লাগাই। 2 দিন পর অর্ণব আবার পাম্পের কাছে দাঁড়াল। এইবার লোকেরা তাকে দেখতে একটু আগ্রহী ছিল বটে, কিন্তু বিশ্বাস ছিল না। শুধু দেখতে এসেছিল যে এই ছেলে এখন কি করে। অর্ণব তার চোখ গ্রামের লোকদের দিকে ফেরাল। শেষবারের মতো একটা সুযোগ দিন, যদি না চলে তবে আমি কখনো কিছু বলবো না, কখনো না। আর হয়তো আমি গ্রাম ছেড়ে চলেও যাব, কোনো অভিযোগ করব না। সরপঞ্চ কিছুক্ষণ ভাবলেন, তারপর মাথা নেড়ে সম্মতি দিলেন। ঠিক আছে, একটা সুযোগ। এইবার অর্ণব একটি ভিন্ন কৌশল অবলম্বন করল, একেবারে আলাদা। পাম্পের দিক পরিবর্তন করল, এটাকে পুরোপুরি ঘুরিয়ে দিল। তারপর মাটিতে নিচে একটা নতুন পথ খুঁড়ল, খুব গভীর থেকে, খুব সাবধানে। মাটি আলগা করতে থাকল, পাথর সরাতে থাকল। ধীরে ধীরে পুরনো ভাঙা পাইপের বদলে সে নিজের হাতে নতুন পাইপ জুড়ল, খুব সাবধানে। প্রতিবার নিশ্চিত করতে থাকল যে কোনো ফুটো যেন না হয়, প্রতিটি জোড় যেন সঠিক হয়, প্রতিটি সংযোগ যেন মজবুত হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে কুয়োর দিক পরিবর্তন করল। পুরনো পরিকল্পনা ছেড়ে একটি নতুন পরিকল্পনা নিল, যেখানে 200 ফুট নিচের জল সরাসরি উপরে পাম্পের মাধ্যমে বের হতে পারত। এটা এমন এক পরিকল্পনা ছিল যা কোনো বইয়ে ছিল না, না কোনো ইঞ্জিনিয়ার কখনো ভেবেছিল। এটা ছিল অর্ণবের নিজস্ব মৌলিক পরিকল্পনা। পুরো গ্রাম ছিল নীরব, দেখছিল কিন্তু কিছু বলছিল না। ঘণ্টা পেরিয়ে গেল, সারা দিন, আর অর্ণব অবিরাম কাজ করে যাচ্ছিল, না থেমে, না ক্লান্ত হয়ে। দুপুর হল, সন্ধ্যার দিকে চোখ গেল, সূর্য ডুবতে যাচ্ছিল। এখন হবে, এখন হবে, আর একটা পাইপ, আর একটা সংযোগ, হয়ে যাবে। অর্ণব বিড়বিড় করতে থাকল, এবং অবশেষে শেষ পাইপটি জোড়ার সাথে সাথে অর্ণব সুইচ চাপল। প্রথমে নীরবতা, পুরো গ্রাম শ্বাস বন্ধ করে রেখেছিল। তারপর একটি সূক্ষ্ম আওয়াজ, পাম্পের ভেতরে কিছু নড়াচড়া। জল কোথা থেকে যেন দূর থেকে আসছে, মাটির ভেতর থেকে, কুয়ো থেকে, লম্বা পাইপের মাধ্যমে। এবং পরের মুহূর্তেই জল ফেটে বের হল, পরিষ্কার, স্বচ্ছ, জীবনদায়ী জল। দ্রুত গতিতে, শক্তির সাথে পাইপ থেকে জল দ্রুত বাইরে বের হতে লাগল। জল, জল, দেখো, জল, জল এসে গেছে, একটি মেয়ে চিৎকার করে উঠল। এবং তারপর সবাই চিৎকার করতে শুরু করল, জল এসেছে, আমাদের গ্রামে জল এসেছে, আসল জল, জীবন্ত জল। পাইপ থেকে জল সরাসরি পুকুরে পড়তে শুরু করল, এবং পুকুর ভরতে শুরু করল, ধীরে ধীরে, কিন্তু অবিরাম, না থেমে। মাটি কেঁপে উঠল, পুরো গ্রাম কেঁপে উঠল। মহিলারা তাদের স্বামীদের জড়িয়ে ধরতে লাগলেন, বাচ্চারা নাচতে শুরু করল, গান গাইতে শুরু করল। জল, জল, আমাদের গ্রামে জল এসে গেছে, ভগবান, ভগবানকে ধন্যবাদ। বুড়োরা হাত জোড় করে দাঁড়িয়ে রইলেন, তাদের চোখ থেকে আনন্দের অশ্রু ঝরে পড়ল। যে ছেলেটি ওপর গত কয়েকদিন ধরে পুরো গ্রাম হেসেছিল, যাকে সবাই ঘৃণা করেছিল, যাকে সবাই অসম্ভব বলে প্রমাণ করার চেষ্টা করেছিল, আজ সেই ছেলেই ছিল গ্রামের আসল হিরো। সরপঞ্চ অরূপ রায় তার হাত আকাশের দিকে তুললেন, কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন ভগবানকে এবং তার নিজের বিচক্ষণতাকে, যে তিনি এই ছেলেটিকে একটি সুযোগ দিয়েছিলেন। তিনি ধীরে ধীরে অর্ণবের কাছে হেঁটে গেলেন, খুব আদর করে অর্ণবের মাথায় হাত রাখলেন। চোখ ছলছল করছিল। বাবা, তুই আজ গ্রামকে বাঁচিয়ে দিলি, তুই শুধু একটা পাম্প ঠিক করিসনি, তুই গ্রামের, আমাদের সবার আশা বাঁচিয়ে দিয়েছিস। তুই দেখিয়ে দিলি যে বুদ্ধি বয়স দেখে না, এবং জেদ যে কোনো বাধা ভাঙতে পারে। অর্ণব শুধু হাসছিল, তার চোখ জলে ভরা ছিল, আনন্দের জলে, গর্বের জলে। পরের সপ্তাহে পুরো জেলায় এই ঘটনার খবর সংবাদপত্রে ছড়িয়ে পড়ল। ১৩ বছরের ছেলের বুদ্ধি বাঁচালো পুরো গ্রাম। যেখানে সরকারি ইঞ্জিনিয়াররা ব্যর্থ হলেন, সেখানে ছেলেটি সাফল্য পেল। অর্ণব দেশের তরুণ ইঞ্জিনিয়ারদের জন্য একটি অনুপ্রেরণা। স্কুলের প্রিন্সিপাল ডক্টর বসাক অর্ণবকে স্কুল অ্যাসেম্বলিতে ডাকলেন, সমস্ত স্কুলের সামনে, এবং তাকে সম্মান জানালেন, একটি সার্টিফিকেট দিলেন, মেডেল দিলেন। সরকারও বিষয়টি নজরে নিল এবং ঘোষণা করল যে অর্ণবকে একটি সম্পূর্ণ বৃত্তি দেওয়া হবে। তার পুরো পড়াশোনা, ইঞ্জিনিয়ারিং পর্যন্ত, সরকার করাবে। কিন্তু সবচেয়ে বড় কথা ছিল যে অর্ণবের বাবা মাকে এখন আর ১০০ কিলোমিটার দূরে জল আনতে যেতে হয় না, এখন জল সরাসরি গ্রামে ছিল। বন্ধুরা, কখনো কখনো সমস্যা খুব বড় হয়, কিন্তু সমাধান বয়স দেখে না। কখনো কখনো যাকে আমরা শিশু মনে করি, সেই সবচেয়ে বড় সমাধান নিয়ে আসে। অর্ণবের গল্প এটি শেখায়
যে যখন কিছু খুব অসম্ভব বলে মনে হয় কিন্তু মস্তিষ্ক, জেদ এবং একটি সত্যিকারের হৃদয়ের সাথে কোনো সমস্যাই কোনো ব্যাপার না। সাহস কখনো শুকিয়ে যায় না। জল শুকিয়ে যেতে পারে, কিন্তু মানুষের সাহস কখনো না। গল্পটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করিও। আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে মুস্কান ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।